পদার্থবিজ্ঞানের গভীরে ডুব দেওয়ার এই আসরে আবারও স্বাগতম। গতবার আমরা খুব সরল একটা মডেল নিয়ে কথা বলেছিলাম, মনে আছে? হ্যাঁ, একটা একমাত্রিক শিকল, যেখানে সব কণা আর স্প্রিংগুলো ছিল একদম একই রকম। ঠিক। সেখান থেকে আমরা ফোনন, মানে পারমাণবিক কম্পনের কোয়ান্টাম কণা, আর ব্রিলোয়া জোনের মতো কিছু বেসিক ধারণা পেয়েছিলাম। হ্যাঁ, ওটা ছিল একটা, বলতে পারেন, ফাউন্ডেশন। কিন্তু বাস্তব জগতের পদার্থগুলো তো সাধারণত অত সরল হয় না। একদমই না। ভাবুন সাধারণ লবণের কথা। সোডিয়াম আর ক্লোরিন, দুটো ভিন্ন পরমাণু, পরপর সাজানো থাকে। অথবা ধরুন অনেক প্লাস্টিক বা জৈব অণু, সেখানেও তো বিভিন্ন ধরনের পরমাণুর রিপিটেশন থাকে। হুম। তো আজ আমরা আরেকটু বাস্তবসম্মত একটা মডেল নিয়ে কথা বলবো। দেখব যখন একটা শিকলে দুটো ভিন্ন উপাদান পর্যায়ক্রমে সাজানো থাকে, তখন কি হয়, কম্পনের জগতে কি কি নতুন ব্যাপার ঘটে। আচ্ছা, তার মানে সরল মডেল থেকে একটু জটিলতার দিকে যাচ্ছি আমরা, বাস্তবতার একটু কাছাকাছি। হ্যাঁ। আর শুধু এটাই নয়, আজকের আলোচনায় আরও একটা বিষয় আছে বলছিলেন না, যেটা সম্পূর্ণ ভিন্ন ধরনের। হ্যাঁ, একটা আকর্ষণ বল, যেটা রাসায়নিকভাবে প্রায় নিষ্ক্রিয় কণাগুলোর মধ্যেও কাজ করে। ও আচ্ছা, তাহলে আজকের আলোচনার মূল ফোকাস কি থাকছে, যদি একটু গুছিয়ে বলি। দেখুন, আমাদের আজকের আলোচনা মূলত দুটো বিষয়কে ঘিরে। প্রথমত আমরা দেখব একটা পর্যায়ক্রমিক, মানে দ্বিপারমাণবিক চেনের কম্পনটা কেমন হয়, অল্টারনেটিং চেন যাকে বলে। আচ্ছা। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং হলো এই যে পর্যায়ক্রমিক সজ্জা, এর কারণে কম্পনের এমন কিছু নতুন বৈশিষ্ট্য দেখা দেয় যা আগের সরল মডেলে একদমই ছিল না। আর দ্বিতীয়টা? দ্বিতীয়ত আমরা ভ্যান ডার ওয়ালস বন্ধন নামে পরিচিত একটা কিছুটা রহস্যময়ও বলতে পারেন আকর্ষণ বল নিয়ে আলোচনা করব। এটা এমন একটা বল যা কোনো শক্তিশালী রাসায়নিক বন্ধন, মানে ইলেকট্রন শেয়ার বা আদান প্রদান, এগুলো ছাড়াই কাজ করে। বেশ আকর্ষণীয় লাগছে দুটোই। আমাদের লক্ষ্য তাহলে এই দুটো মডেল বা ধারণা থেকে মূল ব্যাপারগুলো বের করে আনা, সেই সব তথ্য যা আমাদের চারপাশের পদার্থে আচরণ বুঝতে সাহায্য করে, হয়তো একটু অন্যভাবে। হ্যাঁ, আর কিছু অপ্রত্যাশিত বা মজার জিনিসও বেরিয়ে আসবে হয়তো। তাহলে শুরু করা যাক ওই পর্যায়ক্রমিক চেইনটা দিয়েই। অবশ্যই। এই মডেলটা গুরুত্বপূর্ণ, বুঝলেন, কারণ এটা বাস্তব ক্রিস্টালের কম্পন বোঝার পথে একটা জরুরি স্টেপ। আচ্ছা। এখানে আমরা দুটো জিনিস ভাবতে পারি, হয় দুটো ভিন্ন ভরের কণা, অথবা একই ভরের কণা কিন্তু দুটো ভিন্ন স্প্রিং ধ্রুবক, মানে ক্যাপা 1 ও ক্যাপা 2 দিয়ে যুক্ত। হুম। আলোচনার সুবিধার জন্য আমরা দ্বিতীয়টা ব্যবহার করব। মানে ধরুন একই ভরের কণাগুলো ক্যাপা 1 আর ক্যাপা 2, এই দুই ধরনের স্প্রিং দিয়ে পর্যায়ক্রমে যুক্ত। মানে কণা ক্যাপা 1 কণা, ক্যাপা 2 কণা, ক্যাপা 1 কণা, ক্যাপা 2, এই রকম আর কি। আচ্ছা, আগের মডেলের সব স্প্রিং একই ছিল, এখানে দুটো আলাদা স্প্রিং অল্টারনেট করছে। এই মডেলে ইউনিট সেল বা যেটা বারবার রিপিট হচ্ছে, সেটা কেমন হবে? ভালো পয়েন্ট। এখানে ইউনিট সেল হবে দুটো কণা আর দুটো ভিন্ন স্প্রিং, একটা K1 আর একটা K2। এই পুরো অংশটা, এই ইউনিট সেলটাই বারবার রিপিট হয়ে পুরো চেনটা তৈরি করছে। আর ল্যাটিস ধ্রুবক এ, সেটা কি আগের মতো দুটো কণার দূরত্ব? না, এখানে এ হবে এই পুরো ইউনিট সেলটার দৈর্ঘ্য। মানে ধরুন একটা K1 স্প্রিংয়ের শুরু থেকে পরের K1 স্প্রিংয়ের শুরু পর্যন্ত দূরত্ব, দুটো কণা আর দুটো স্প্রিং মিলে যে দৈর্ঘ্য। আচ্ছা আচ্ছা, বুঝলাম। বেশ, এবার তাহলে আসল জায়গায় আসি। এই চেনের কণাগুলো কাঁপে কিভাবে? নিউটনের সূত্র ব্যবহার করে এদের গতির সমীকরণ, ওগুলো নিশ্চয়ই একটু জটিল হবে। হ্যাঁ, তা একটু হয় বইকি। প্রতিটি কণার উপর তার দুই পাশে স্প্রিংয়ের বল হিসাব করে গতির সমীকরণ লিখতে হয়। যেহেতু দুটো ভিন্ন টাইপের পজিশন আছে আর দুটো ভিন্ন স্প্রিং, সমীকরণগুলো একটু প্যাঁচানো হয়। কিন্তু বিজ্ঞানীরা যখনই সমীকরণগুলো সমাধান করেন, বিশেষ করে যখন তারা ধরে নেন যে কণাগুলোর সরণটা তরঙ্গের মতো আচরণ করে, মানে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি ওমেগা আর ওয়েভ ভেক্টর কে থাকে, তখন একটা অসাধারণ রেজাল্ট পাওয়া যায়। কি সেটা? আগের সরল মডেলের সাথে এর পার্থক্য কোথায়? মূল পার্থক্যটা। মূল পার্থক্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ফলাফল হল প্রত্যেকটা নির্দিষ্ট ওয়েভ ভেক্টর কে এর জন্য, মানে তরঙ্গের দৈর্ঘ্যের সাথে সম্পর্কিত যে রাশিটা, তার জন্য ফ্রিকোয়েন্সির ওমেগার দুটো সম্ভাব্য মান পাওয়া যায়। দুটো মান বলেন কি? হ্যাঁ, অর্থাৎ এই চেইনে একই তরঙ্গদৈর্ঘ্যের দুটো ভিন্ন ধরনের কম্পন মোড বা স্বাভাবিক কম্পন রীতি সম্ভব।
আমরা যদি ফ্রিকোয়েন্সি ওমেগা বনাম ওয়েভ ভেক্টর কে এর গ্রাফ আঁকি তাহলে দুটো আলাদা শাখা বা ব্রাঞ্চ দেখতে পাই। দুটো শাখা? আগের সরল মডেলে তো একটাই ছিল। তার মানে শুধু উপাদানগুলো স্প্রিংগুলো অল্টারনেট করার ফলেই কম্পনের ধরন প্রায় দ্বিগুণ হয়ে গেল। ঠিক তাই। এই দুটো শাখার বিশেষত্ব কি? এদের কি আলাদা নাম আছে? হ্যাঁ, অবশ্যই। নিচের শাখাটিকে বলা হয় অ্যাকুস্টিক মোড, আর ওপরের শাখাটিকে বলা হয় অপটিক্যাল মোড। আর এদের আচরণও বেশ ভিন্ন। অ্যাকুস্টিক আর অপটিক্যাল। আচ্ছা, অ্যাকুস্টিকটা বৈশিষ্ট্য কি? অ্যাকুস্টিক মোডের বৈশিষ্ট্য হল ওয়েভ ভেক্টর কে যখন শূন্যের কাছাকাছি, খুব লম্বা তরঙ্গদৈর্ঘ্যের কম্পন, তখন এর ফ্রিকোয়েন্সিও প্রায় শূন্য হয়ে যায়। ওমেগা প্রায় ভি কে এর সমানুপাতিক হয়, যেখানে ভি একটা ধ্রুবক। ও, এটা অনেকটা শব্দ তরঙ্গের মতো, সাউন্ড ওয়েভের মতো। একদম। এই জন্যই নামটা অ্যাকুস্টিক বা শব্দ তরঙ্গধর্মী। লম্বা তরঙ্গদৈর্ঘ্যে এটা অনেকটা পুরো জিনিসটার একসাথে নড়াচড়ার মতো। এই মোডের ইউনিট সেলের ভেতরের দুটো কণা কিভাবে কাঁপে? একসাথে চলে? হ্যাঁ, K0-র কাছাকাছি অবস্থায় অ্যাকুস্টিক মোডে একটা ইউনিট সেলের ভেতরে দুটো কণা প্রায় একই দিকে একই দশায় একসাথে নড়ে। ভাবুন যেন পুরো ইউনিট সেলটাই একসাথে দুলছে। আচ্ছা। এর ফলে তাদের মাঝখানে স্প্রিংগুলো খুব বেশি টানা বা চাপা পড়ে না। তাই এর জন্য এনার্জি কম লাগে আর ফ্রিকোয়েন্সিও কম থাকে। এটা পদার্থের মধ্যে সাউন্ড ট্রান্সপোর্টের সাথে রিলেটেড। বোঝা গেল। তাহলে অপটিক্যাল মোড, সেটা নিশ্চয়ই অন্যরকম। আর এর নাম অপটিক্যাল কেন? আলোর সাথে কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, অপটিক্যাল মোড বেশ অন্যরকম। আর নামটাও খুব সিগনিফিক্যান্ট। প্রথমত, এটা হলো হাই ফ্রিকোয়েন্সির শাখা। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো কে ইকুয়াল টু 0-তে, অসীম তরঙ্গ দৈর্ঘ্যে, এর ফ্রিকোয়েন্সি শূন্য হয় না। শূন্য হয় না? না, একটা নির্দিষ্ট বেশ উঁচু মানে পৌঁছায়। মানটা নির্ভর করে স্প্রিং ধ্রুবক K1 আর K2 এর উপর। ফর্মুলাটা হলো √2 K1 প্লাস K2 m। ইন্টারেস্টিং। আর কণাগুলো কিভাবে কাঁপে? এই মোডে K ইকুয়াল টু 0 এর কাছাকাছি অবস্থায় ইউনিট সেলের ভেতরের দুটো কণা একে অপরের ঠিক বিপরীতে কম্পিত হয়। ও, একটা ডানে গেলে অন্যটা বামে। একদম ঠিক তাই। ভাবুন তো, তাহলে তাদের মাঝখানের স্প্রিংগুলোর কি অবস্থা হবে? সে তো অনেক বেশি টান বা চাপের মধ্যে থাকবে। এক্স্যাক্টলি। যেহেতু কণাগুলো একে অপরের বিপরীতে চলে, স্প্রিংগুলো অনেক বেশি সংকুচিত বা প্রসারিত হয়। এর জন্য অনেক বেশি এনার্জি দরকার হয়, আর তাই এর ফ্রিকোয়েন্সিও অনেক বেশি থাকে। আচ্ছা, আর এবার নামের ব্যাপারটা বলুন। অপটিক্যাল কেন? অপটিক্যাল নামের কারণ হল এই মোডটা আলোর কণা, ফোটনের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে। ভাবুন, ফোটনের এনার্জি ফ্রিকোয়েন্সি তো অনেক বেশি, কিন্তু মোমেন্টাম কে তুলনামূলকভাবে অনেক কম। এখন পদার্থের কম্পন বা ফনন তৈরি হতে হলে এনার্জি আর মোমেন্টাম দুটোই কনজার্ভড হতে হয়। একমাত্র অপটিক্যাল মোডই পারে খুব কম মোমেন্টামে ছোটকে হাই এনার্জি বেশি ওমেগা দিতে। ও আচ্ছা আচ্ছা। তাই তড়িৎচুম্বকীয় বিকিরণ, ধরুন আলো বা ইনফ্রারেড রে, যখন কোনো আয়নিত ক্রিস্টালের সাথে ইন্টারঅ্যাক্ট করে, তখন এই অপটিক্যাল মোডের ফননগুলোই মেইন রোল প্লে করে। এটা আসলে পারমাণবিক কম্পন আর অপটিক্সের মধ্যে একটা ব্রিজ তৈরি করে। দারুণ সংযোগ তো। শুধু পরমাণুর সজ্জা একটু বদলেই আমরা মেকানিক্যাল ভাইব্রেশনের সাথে আলোর ইন্টারঅ্যাকশনের একটা পথ খুলে দিলাম। আচ্ছা, এবার ব্রিলুয়া জোনের সীমানার কথা ভাবি। আগে সরল মডেলে তো ছিল কে ইজ ইকুয়াল টু 2πa, যেখানে এ ছিল কণার দূরত্ব। এখানে তো ইউনিট সেলের দৈর্ঘ্য এ। তাহলে সীমানা কি কে ইজ ইকুয়াল টু পাইএ হবে? এই দ্বিপারমাণবিক চেনের জন্য ফার্স্ট ব্রিলুয়ান জোনের বাউন্ডারি হল কে ইজ ইকুয়ালস টু পাই এতে। ওই বাউন্ডারিতে কি বিশেষ ঘটনা ঘটে? এই নির্দিষ্ট ওয়েভ ভেক্টরে একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। অ্যাকুস্টিক আর অপটিক্যাল শাখার মধ্যে একটা এনার্জি গ্যাপ বা ফ্রিকোয়েন্সি গ্যাপ তৈরি হয়। অবশ্যই যদি K1 আর K2 ভিন্ন হয়। একটা গ্যাপ ওই ফ্রিকোয়েন্সির কোনো কম্পন সম্ভব নয়? হ্যাঁ, একটা ফরবিডেন গ্যাপ, অর্থাৎ এই গ্যাপের মধ্যে কোনো ফ্রিকোয়েন্সি থাকা পসিবল না। একটা নিষিদ্ধ কম্পাঙ্কের অঞ্চল। কিন্তু কেন এমন হয়? আর এই গ্যাপটার তাৎপর্য কি? এর ফলে কি পদার্থের কোনো ধর্ম পাল্টে যায়? কে ইজ ইকুয়ালস টু পাই এতে ব্যাপারটা এমন হয় যে পরপর ইউনিট সেলগুলো একে অপরের ঠিক উল্টো ফেজে কাঁপে, আউট অফ ফেজ।
এই অবস্থায় কম্পনের ধরন এমন হয় যে ভাইব্রেশনটা মূলত হয় K1 স্প্রিংটাকে বেশি স্ট্রেচ বা কম্প্রেস করে অথবা K2 স্প্রিংটাকে। ও এর ফলে দুটো আলাদা ফ্রিকোয়েন্সি পাওয়া যায়। একটা অ্যাকাউস্টিক শাখার ম্যাক্সিমাম, ধরা যাক √2 K1M, অন্যটা অপটিক্যাল শাখার মিনিমাম, ধরা যাক √2 K2M। যদি K1 আর K2 সমান না হয় তাহলে এই দুটো ফ্রিকোয়েন্সির মধ্যে একটা গ্যাপ বা ব্যবধান থাকে। আচ্ছা, এই গ্যাপটা গুরুত্বপূর্ণ কারণ এটা পদার্থের, যেমন ধরুন থার্মাল বা ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটির মতো প্রপার্টিজকে এফেক্ট করতে পারে। এটা অনেকটা ফিল্টারের মতো কাজ করে, নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির ভাইব্রেশনকে ব্লক করে দেয়। তার মানে অ্যাটমিক স্ট্রাকচারটাই তার ভাইব্রেশন স্পেকট্রামে এরকম নিষিদ্ধ অঞ্চল তৈরি করতে পারে। দারুণ তো। আচ্ছা, আর যদি K1 আর K2 সমান হয়ে যায়, মানে ধরুন আমরা আগের সেই সরল একমাত্রিক চেনে ফিরে গেলাম যেখানে সব স্প্রিং একই রকম। খুব ভালো প্রশ্ন। যদি K1 = K2 হয় তাহলে স্বাভাবিকভাবেই ওই এনার্জি গ্যাপটা আর থাকে না, ওটা মিলিয়ে যায়। আচ্ছা, তখন অ্যাকোস্টিক আর অপটিক্যাল শাখা দুটো K = πa বিন্দুতে একদম মিলে যায়। মজার ব্যাপার হলো তখন আমরা আসলে আগে সরলরৈখিক চেনের ডিসপারশন রিলেশনটাই ফিরে পাই, কিন্তু একটা অন্য পার্সপেক্টিভে। অন্য পার্সপেক্টিভে মানে? যখন K1 = K2 তখন আসলে কি হয়? তখন তো আর ইউনিট সেলে দুটো আলাদা কণা বা স্প্রিং নেই, সব একই, তাই ইউনিট সেলের সাইজটা অর্ধেক হয়ে যায়। ও হ্যাঁ, ঠিক। নতুন ল্যাটিস কনস্ট্যান্ট হয় A = A2, ফলে ব্রিলুয়া জোনটা ডাবল হয়ে যায়, -πa' থেকে πa', মানে -2πa থেকে 2πa। তখন এই যে দ্বিপারমাণবিক চেনের ব্রিলুয়া জোন বাউন্ডারিটা K = πa, সেটা আসলে এই নতুন বড় ব্রিলুয়া জোনের ঠিক মাঝখানের একটা বিন্দু। আচ্ছা, আচ্ছা। যখন K1 আর K2 সামান্য আলাদা থাকে তখন ঠিক ওই বিন্দুতেই K = πa গ্যাপটা খুলে যায়। এটাকে এক্সটেন্ডেড জোন স্কিম দিয়েও ভাবা যায়, যেন আমরা সরল চেনের ডিসপারশন কার্ভটাকে K = πa বিন্দুতে ভাঁজ করে দুটো শাখা বানিয়েছি। বাহ, তার মানে মডেলটা একটু বাস্তবসম্মত করতে কম্পনের জগতে কত নতুন ফিচার চলে এলো। অ্যাকোস্টিক মোড, অপটিক্যাল মোড, এনার্জি গ্যাপ। এটা সত্যিই দেখাচ্ছে যে পদার্থের অ্যাটমিক স্ট্রাকচার তার বিহেভিয়ারকে কতটা ডিপলি কন্ট্রোল করে। একদম। বেশ, আমরা দেখলাম পরমাণুর সজ্জা কিভাবে তাদের কাঁপাকাঁপি বা কম্পনকে নিয়ন্ত্রণ করে। কিন্তু পরমাণু বা অণুগুলোর মধ্যেকার আকর্ষণ বল, সেটার কি হবে? বিশেষ করে তাদের মধ্যে যারা সহজে রিঅ্যাকশন করে না, মানে কেমিক্যাল বন্ড, যেমন ইলেকট্রন দেওয়া নেওয়া বা শেয়ারিং, এগুলো করতে চায় না। যেমন ধরুন নিষ্ক্রিয় গ্যাস বা সাধারণ নাইট্রোজেন অণু। এদের মধ্যেও কি কোনো টানকাজ করে? হ্যাঁ, অবশ্যই করে। আর সেটাই আমাদের আলোচনার দ্বিতীয় অংশ, এবং এটা বেশ অন্যরকম একটা বিষয়, ভ্যান ডার ওয়ালস বন্ধন বা ভ্যান ডার ওয়ালস ফোর্স। ভ্যান ডার ওয়ালস, শুনেছি নামটা। এটা এমন এক ধরনের আকর্ষণ বল যা প্রায় সব পরমাণু আর অণুর মধ্যেই কমবেশি কাজ করে। কিন্তু এটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তাদের জন্য যাদের মধ্যে শক্তিশালী আয়নিক বা কোভ্যালেন্ট বন্ড তৈরি হয় না। যেমন নিষ্ক্রিয় গ্যাসগুলো আর্গন, হিলিয়াম অথবা নাইট্রোজেন N2, মিথেন CH4, এই ধরনের স্টেবল মলিকিউল। কিন্তু যদি ইলেকট্রনের কোনো আদান প্রদান বা ভাগাভাগি নাই হয়, তাহলে আকর্ষণটা আসে কোত্থেকে? এটা তো বেশ মিস্টিরিয়াস লাগছে। এর পেছনের কারণটা সত্যি ইন্টারেস্টিং, আর এর মূলে আছে কোয়ান্টাম মেকানিক্সের একটা অদ্ভুত ঘটনা। কোয়ান্টাম মেকানিক্স এখানেও? হ্যাঁ, প্রক্রিয়াটাকে বলে ফ্ল্যাকচুয়েটিং ডাইপোল মেকানিজম। ব্যাপারটা ধাপে ধাপে ভাবি চলুন। আচ্ছা। প্রথমত, একটা পরমাণুর যে ইলেকট্রন মেঘ সেটা কিন্তু একদম স্থির নয়। কোয়ান্টাম অনিশ্চয়তার কারণে এটা কনস্ট্যান্টলি ওঠানামা করে, ফ্ল্যাকচুয়েট করে। ফলে খুব অল্প সময়ের জন্য ইনস্ট্যান্টেনিয়াসলি ইলেকট্রন মেঘের ডেন্সিটি একদিকে একটু বেশি, অন্যদিকে একটু কম হয়ে যেতে পারে। এর ফলে পরমাণুতে একটা ক্ষণস্থায়ী বা ট্রানজিয়েন্ট ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট P1 তৈরি হয়। ডাইপোল মোমেন্ট প্লাস মাইনাস চার্জের একটা সেপারেশন। ঠিক তাই, যেন মুহূর্তের জন্য পরমাণুটা একটা ছোট্ট ম্যাগনেটের মতো বিহেভ করছে, যার দুটো পোল আছে। যদিও গড়ে এই ডাইপোল মোমেন্ট শূন্য, P = 0, কিন্তু এর গড় বর্গের মান p², সেটা কিন্তু শূন্য নয়। আচ্ছা, তার মানে কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের কারণেই একটা নিউট্রাল অ্যাটমও মুহূর্তের জন্য পোলার হয়ে যেতে পারে। অদ্ভুত তো। তারপর কি হয়? ঠিক। এবার এই যে ক্ষণস্থায়ী ডাইপোল P1, এটা তার আশেপাশে একটা ক্ষণস্থায়ী ইলেকট্রিক ফিল্ড তৈরি করে। এই ইলেকট্রিক ফিল্ড আবার পাশের আরেকটা পরমাণুর ইলেকট্রন মেঘকে এফেক্ট করে। দ্বিতীয় পরমাণুটাকে? হ্যাঁ,
দ্বিতীয় পরমাণুটার ইলেকট্রন মেঘ এই ফিল্ডের প্রভাবে একটু সরে যায়, ফলে তার মধ্যেও একটা ডাইপোল মোমেন্ট P2 আবিষ্ট হয়, মানে ইনডিউসড হয়। ও, ইনডিউসড ডাইপোল। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে ইনডিউসড ডাইপোল P2, এটা সবসময় এমন ডিরেকশনে তৈরি হয় যাতে সেটা প্রথম ডাইপোল P1কে অ্যাট্রাক্ট করে। সবসময় অ্যাট্রাক্ট করে, প্রথমটার ফ্লাকচুয়েশন যেদিকেই হোক না কেন। হ্যাঁ, প্রথমটা যেভাবেই পোলারাইজড হোক, দ্বিতীয়টায় ইনডিউসড পোলারিটি এমনভাবেই হবে যাতে নেট রেজাল্টটা অ্যাট্রাকশন হয়। এটা দারুণ না? হ্যাঁ, আসলেই দারুণ। তার মানে এই দুটো ডাইপোল, একটা ক্ষণস্থায়ী আর একটা আবিষ্ট, এরা একে অপরকে টানছে। একদম। এই দুটি ডাইপোল মোমেন্ট P1 ও P2 তখন একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলটাই হলো ভ্যান ডার ওয়ালস ফোর্স। আর এই বলের শক্তি কেমন, দূরত্বের সাথে কিভাবে বদলায়? এই আকর্ষণ শক্তিটা দূরত্বের এর ওপর খুব বেশি ডিপেন্ডেন্ট। এটা দূরত্বের ষষ্ঠ ঘাতের সাথে ব্যস্তানুপাতিকভাবে কমে। U proportional to -1/r6। r⁶, মানে দূরত্ব দ্বিগুণ হলে বল প্রায় 64 গুণ কমে যাবে। ঠিক তাই, এটা খুবই শর্ট রেঞ্জ ফোর্স। আর বলটা F দূরত্বের সপ্তম ঘাতের সাথে ব্যস্তানুপাতিক, F proportional to -1/r7। এটা অন্যান্য কেমিক্যাল বন্ডের চেয়ে বেশ দুর্বল, কিন্তু এটা সব জায়গায় আছে, মানে ইউনিভার্সাল। এটাই এর গুরুত্ব। দুর্বল কিন্তু ইউনিভার্সাল। এর বাস্তব প্রভাব কি আমরা দেখতে পাই, মানে উদাহরণ আছে? অবশ্যই অনেক আছে। যেমন খুব কম তাপমাত্রায় হিলিয়াম বা আর্গনের মতো ইনার্ট গ্যাসগুলো যে লিকুইড বা সলিড হয়, তার একমাত্র কারণ কিন্তু এই ভ্যান ডার ওয়ালস বল। তাই? হ্যাঁ, সাধারণ তাপমাত্রায় এদের মধ্যে আকর্ষণ এত কম যে এরা গ্যাস থাকে, কিন্তু টেম্পারেচার কমালে কাইনেটিক এনার্জি কমে যায়, আর তখন এই দুর্বল আকর্ষণই তাদের কাছাকাছি এনে লিকুইফাই বা সলিডিফাই করতে পারে। আচ্ছা আচ্ছা। আরেকটা দারুণ উদাহরণ হলো টিকটিকি, গেকো। টিকটিকি, তারা যে সহজে দেওয়াল বা সিলিং বেয়ে হেঁটে বেড়ায়, সেটার পেছনেও এই ভ্যান ডার ওয়ালস বল। আমি তো ভাবতাম ওদের পায়ে বুঝে আঠা বা সাকশন কাপ টাইপ কিছু আছে। না না, আঠা বা সাকশন কাপ নয়, এটা পিওর ফিজিক্স। টিকটিকির পায়ের তলায় লক্ষ লক্ষ, মানে মিলিয়নস অফ খুব সূক্ষ্ম চুলের মতো স্ট্রাকচার থাকে, নাম সেটে। সেটে? হ্যাঁ, আর প্রত্যেকটা সেটের ডগা আবার শত শত আরও সূক্ষ্ম প্লেটের মতো অংশে ভাগ করা, যাকে বলে স্প্যাটিউলে। বাপরে, এত সূক্ষ্ম! হ্যাঁ, এই বিশাল সংখ্যক সূক্ষ্ম ডগার কারণে তাদের পায়ের এফেক্টিভ সারফেস এরিয়া অনেক বেড়ে যায়। যখন টিকটিকি দেওয়ালে পা রাখে, তখন এই অসংখ্য স্প্যাচুলা দেওয়ালের মলিকিউলগুলোর খুব খুব কাছে চলে আসে। তখন প্রত্যেকটা স্প্যাচুলা আর দেওয়ালের মলিকিউলের মধ্যে খুব দুর্বল ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশন কাজ করে। একটা সিঙ্গেল ফোর্স হয়তো খুবই নগণ্য, কিন্তু লক্ষ লক্ষ বা কোটি কোটি একসাথে। ঠিক তাই, লক্ষ লক্ষ বা কোটি কোটি বল যখন একসাথে কাজ করে, তখন তাদের কম্বাইন্ড এফেক্ট এতটাই স্ট্রং হয় যে তা টিকটিকির ওজন সহজেই ধরে রাখতে পারে, গ্র্যাভিটির বিরুদ্ধেও। অবিশ্বাস্য! তার মানে কোটি কোটি অতি দুর্বল কোয়ান্টাম ফ্লাকচুয়েশন থেকে আসা আকর্ষণ বল মিলেমিশে এমন একটা ম্যাক্রোস্কোপিক এফেক্ট তৈরি করছে, যা একটা প্রাণীকে দেওয়ালে হাঁটাচ্ছে। প্রকৃতি কি দারুণভাবে ব্যবহার করেছে এই ফোর্সটাকে। সত্যিই তাই। এছাড়া আর কোথায় এই বল গুরুত্বপূর্ণ? এর গুরুত্ব অনেক। যেমন ধরুন বায়োলজিক্যাল মলিকিউল, প্রোটিন বা ডিএনএর যে 3D স্ট্রাকচার, সেটা ফোল্ড হতে বা সেই শেপটা মেনটেন করতেও ভ্যান ডার ওয়ালস বলের ভূমিকা আছে। মলিকিউলের বিভিন্ন পার্টস কাছাকাছি এসে এই দুর্বল বলের মাধ্যমে স্টেবিলিটি পায়। ও আচ্ছা। এছাড়া পলিমার বা প্লাস্টিকের ফিজিক্যাল প্রপার্টিজও এর প্রভাব দেখা যায়। এমনকি জলের কিছু অদ্ভুত ধর্মের পেছনেও এর কন্ট্রিবিউশন আছে, যদিও সেখানে হাইড্রোজেন বন্ডটা বেশি ডমিনেন্ট। আজকের আলোচনাটা সত্যি একদিকে যেমন অ্যাটমিক স্ট্রাকচারের ডিটেলসে নিয়ে গেল, তেমনি আবার প্রকৃতির কিছু সারপ্রাইজিং ঘটনার পেছনের সায়েন্সটাকেও ধরিয়ে দিল। হ্যাঁ, আমরা দেখলাম কিভাবে পদার্থের গঠন একটু জটিল হলেই, যেমন পর্যায়ক্রমিক চেন, তার কম্পনের ধরনে অ্যাকুস্টিক আর অপটিক্যাল মোডের মতো সম্পূর্ণ নতুন জিনিস দেখা দেয়, যা কিনা সাউন্ড আর লাইটের সাথে ম্যাটারের ইন্টারঅ্যাকশন বোঝার জন্য খুব জরুরি। আর অন্যদিকে জানলাম যে কোয়ান্টাম ওয়ার্ল্ডের ফ্লাকচুয়েশন থেকেই এক ধরনের ইউনিভার্সাল অ্যাট্রাকটিভ ফোর্স, মানে ভ্যান ডার ওয়ালস ফোর্স তৈরি হয়, যা ইনার্ট গ্যাসকে কন্ডেন্স করা থেকে শুরু করে টিকটিকি দেওয়াল বেয়ে ওঠা পর্যন্ত সবকিছু সম্ভব করে তোলে।
তাহলে আজকের মতো আলোচনা এখানেই শেষ করা যাক, তবে শোনার পর ভাবার জন্য একটা প্রশ্ন রেখে যাই। কি? অবশ্যই। আমরা আজ পারমাণবিক স্তরের দুটো ভিন্ন জিনিস দেখলাম। একটা হলো অ্যাটমের পজিশনের উপর নির্ভর করা সুসংহত কম্পন বা ফোনন, আর অন্যটা হলো কোয়ান্টাম ফ্লাকচুয়েশন থেকে তৈরি হওয়া সূক্ষ্ম আকর্ষণ বল, ভ্যান্ডারওয়ালস। এখন প্রশ্ন হলো, এই যে মাইক্রোস্কোপিক জগতের নিয়মকানুন, এই কম্পন আর এই আকর্ষণ বল, এগুলো কিভাবে একসাথে মিলে আমাদের পরিচিত ম্যাক্রোস্কোপিক বা বড় আকারের বস্তুর বৈশিষ্ট্যগুলো ঠিক করে? ভালো প্রশ্ন। দুর্বল আকর্ষণ বলগুলোর কম্বাইন্ড ইফেক্ট ঠিক কিভাবে কাজ করে? এই মাইক্রো আর ম্যাক্রো জগতের মধ্যেকার লিঙ্কটা আসলে কি? সত্যি এটা একটা গভীর প্রশ্ন। এই সংযোগটা নিয়ে ভাবলে আমার মনে হয় পদার্থের আচরণ এবং প্রকৃতির অনেক কাজকর্ম সম্পর্কে আমাদের আন্ডারস্ট্যান্ডিং আরও ক্লিয়ার হবে।